স্বাস্থ্য দপ্তর তো নির্দেশ দিলই যে সরকারি বেসরকারি সব হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে। কিন্তু প্রশ্ন হলো সেটা কতটা সম্ভব। সরকার সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে আমরা দেখেছি, তার মধ্যেও কিভাবে আরো 11 শিশুর মৃত্যু হলো। আমরা কথা বলতে চাই, বাস্তবতাও বুঝতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল এবং আছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার খন্দকার মোবাশ্বের আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সংবাদযোগে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং ডাক্তার খন্দকার মোবাশ্বের আহমেদ, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা সরকারি হাসপাতালের পরিস্থিতি জানি, সেখানে আসলে যা অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে সবাইকে ঠিকঠাক মতো বেড কিংবা কেবিন দেওয়া যাচ্ছে না। কিন্তু স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে আলাদা বেড কিংবা কেবিন রাখতে হবে। বাস্তবতা কতটা কঠিন, মানে কিভাবে সেটা সম্ভব এত দ্রুত গতিতে? এটা আমি যদি আমার প্রতিষ্ঠান যেখানে আমি আছি ওখানে আমরা আপনার শুধু আসলে হাম না, যখনই কোনো আউটব্রেক হয় প্রতি বছর ডেঙ্গুর সিজনে বা 2 বছর আগে যে বন্যা হয়েছিল তখন বন্যার্তদের যে জন্য আমরা আলাদা কর্নার করেছিলাম। ডেঙ্গুর কর্নার আমাদের প্রতি বছরই থাকে। আমাদের স্যাম কর্নার, যেটা অপুষ্টির কর্নার, এটাও আছে। এবং হামের জন্য আমরা অন্য সব কর্নারের চেয়ে আরো বেশি মানে জোরালো ব্যবস্থা আমরা নিয়েছি। প্রথমে আমাদের একটা রুম দেওয়া হয়েছিল বা রোগীদের জন্য। ওখানে যখন জায়গার সংকুলন হচ্ছে না তখন আমাদের নতুন হাসপাতালে মানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওখানে আরো বড় পরিসরে জায়গার ব্যবস্থা করা হয়েছে এবং স্পেশাল কনসার্ন দিয়ে স্পেশাল রাউন্ড দেওয়া হচ্ছে। এবং আমাদের এটা আমাদের পুরাতন ট্রেডিশনই যে সন্ধ্যার পরে একজন মিনিমাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কনসালটেন্ট সন্ধ্যার পরে রাউন্ড দিবেন। এটা আমাদের আগে থেকেই চলমান আছে। তবে এটা আসলে সব জায়গায় একই সাথে এবং একই সঙ্গে শুরু করা সম্ভব নয়, এটা নিয়ে আমার একটু শঙ্কা আছে। এই বিষয়ে যদি আওয়াল ভাই কিছু অ্যাড করতে চান করতে পারেন। হ্যাঁ, আমি সেটা যাব, তবে তার আগে আপনার কাছে আমার আরো দু একটা বিষয় জানার আছে, সেটা জেনে তারপর যেতে চাই। প্রথমত আপনি একটু বলবেন, মানে এখন পর্যন্ত আসলে যে পরিমাণ রোগী আসছেন তাদের ক্ষেত্রে দুটো বড় অভিযোগ ছিল। প্রথম অভিযোগ হচ্ছে তারা আসলে প্রথমত বেড পাচ্ছেন না, যে কারণে লনেই বসে থাকতে হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে তাদের উচ্চমাত্রার যে ঝুঁকিটা থাকে, ছোঁয়াচে রোগ যেহেতু হাম, তারা আসলে হাতে করেই তাদের সন্তানকে আনছেন এবং কোলে করে বসে আছেন। মানে এটা কতটা ঝুঁকি তৈরি করছে? জি। এখন ওয়ার্ড সিট পাচ্ছে না বা বেড পাচ্ছে না, এটা তো শুধুমাত্র যে হাম রোগীদের জন্য তা না। আমাদের এই সমস্যাটা আমাদের জন্মলগ্ন থেকেই সরকারি হাসপাতালে আপনার আমরা তো তাও মানে মেঝেতে, ফ্লোরে, বারান্দায় অ্যাডমিট দেওয়া হয়। কিন্তু যদি আপনার বিছানা প্রতি রোগী ভর্তি দেওয়া হতো, যদি এটা করা হতো, কিছু কিছু হাসপাতালে মুষ্টিমেয় কিছু হাসপাতালে এটা ফলো করা হয়, যদি এরকম করা হতো তাহলে তো অধিকাংশ রোগী সিট পেত না। এখন এটা আসলে আমাদের ক্যাপাসিটি তো হুট করে বাড়ানো সম্ভব না। জি। সরকার যদি নতুন ভাবে কোনো ফেসিলিটি চালু করে সেটাও মানে আপনার ইফেক্টিভ হইতেও সময় লাগে। এখন আসলে এটা বাস্তবতা মেনে নেওয়া ছাড়া আসলে কিছু করণীয় নাই। খুব স্পষ্ট বক্তব্য। আমি একটু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, আপনার একটা মতামত জানতে চাই। প্রথমত স্বাস্থ্য দপ্তরের এই যে বক্তব্যটা, সেটা আসলে রোগী এবং রোগীর স্বজনদের জন্য একটা আশাবাদ তৈরি করেছে যে হ্যাঁ, সরকারি বেসরকারি সব হাসপাতালে আলাদা ওয়ার্ড বা কেবিন থাকবে শুধুমাত্র হাম রোগীদের জন্য। কিন্তু আমাদের লজিস্টিক যে অবস্থা, সেটা আসলে কতটা সমর্থনযোগ্য, মানে কতটা আসলে সম্ভব? ধন্যবাদ আপনাকে। গত 9 মেতে যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে এখন পর্যন্ত 1,72,68,908 জনকে হামের টিকা দেওয়া হয়েছে। 99%। হ্যাঁ, যা আমাদের লক্ষ্যমাত্রা 96%। আচ্ছা। তো এটি অন্তত আশার বাণী, কারণ যে অবস্থাটা ছিল স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্মসূচি অপারেশনাল প্ল্যান বা ওপির আওতায় যে টিকা কেনা হইতো, তো সেইটা অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের আগস্টে তা বাতিল করে দেয়। তো এখন সমস্যা হইলো কি যে আমাদের নিজেদের মধ্যে কোনো গিল্টি ফিলিংস নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা উনি নিজে বললেন আমাদের কাজ ছিল স্বাস্থ্য সংস্কার করা, আমাদের কাজ হচ্ছে টিকা কেনা না। তো এখন যদি মানুষ না বাঁচে, জনগণ না বাঁচে, এই ম্যান্ডেটটা কাদের কাছে? তো তারা এখানে নিজেদের ন্যূনতম, যেমন সিঙ্গাপুর অনেক সময় প্রশ্ন ফাঁসের অভিযোগ থাকলেও তারা পদত্যাগ করে, নিজেদের একটা গিল্টি ফিলিংস থাকে, অপরাধ বোধ থাকে। এখন সেখানে তাদের অপরাধ বোধ নাই, বরঞ্চ তারা যে এখানে হেল্প করার বদলে তারাও উল্টা উস্কানি দিচ্ছে। কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম
উনি 1979 সালের 7ই এপ্রিল যে ওইখানে যখন ওই সময় প্রতি বছর 2.5 লাখ শিশু 6টা রোগে মারা যেত। তো সেই সময় মানে এই সম্প্রসারিত মানে টিকা কর্মসূচি ইপিআই যে শিডিউলের মাধ্যমে জি যে উনি যে চালু করছেন, তো তারই ধারাবাহিকতা এবার আমরা মনে হচ্ছে যে আমরা যোগ্য উত্তরসূরি পেয়েছি আমাদের প্রাইম মিনিস্টার। উনি নিজে আন্তরিকভাবে স্বাস্থ্যমন্ত্রীকে যেভাবে গাইড করছেন এবং যেভাবে আন্তরিকতার সাথে এই বিষয়টা ট্যাকেল দেওয়া সম্ভব হয়েছে, না হলে এটা মহামারী আকার ধারণ করত। এখন কিন্তু আমরা যতখানি কন্ট্রোল করতে পেরেছি এটা একটা বড় সাফল্য, কিন্তু এখনো আমরা যে বলবো না যে এখনো পুরোপুরি সফল, কিন্তু যেভাবে এগুচ্ছে এবং কর্মপরিকল্পনা যেভাবে প্রত্যেকটা জায়গায় ওয়ার্ড করা আলাদা আলাদা করা যে আপনার প্রত্যেকটা জায়গায় করা হচ্ছে, যেমন সরোয়ার্দী মেডিকেলে আমি সেই দিন দেখলাম যে 5টা পিআইসিইউ করা হয়েছে শুধুমাত্র হাম ডেডিকেটেড বা হচ্ছে ভাইরাল ফ্লু বা এগুলো ডেডিকেটেড এর জন্য। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে ছোট ছোট জায়গায় কাজগুলো হচ্ছে। রাজধানীর বাইরেও প্রত্যেকটা জায়গায় আপনি রাজশাহী থেকে শুরু করে বড় ম্যাসাকারটা হয়েছে ওই রাজশাহী অঞ্চল দিয়ে সবচেয়ে বেশি, তার বাকি অন্য জায়গায় হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু আপনার ভেন্টিলেটর উপহার দিচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা দেখলাম বিভিন্ন প্রাইভেট কোম্পানি তারা ভেন্টিলেটর উপহার দিচ্ছে, কারণ সমস্যা হলো কি যখন শ্বাসকষ্ট সিভিয়ার হয়ে যায় তখন ভেন্টিলেটর যে সাপোর্টটা প্রয়োজন হয় সেটা আমাদের আগে দেওয়া সম্ভব ছিল না, কিন্তু এইবারই প্রথম প্রাইভেট সেক্টর যেভাবে হেল্প করে এগিয়ে আসতেছে সেটা মানে আগে কখনো দেখা যায় মানে এটা আমরা বুঝতে পাচ্ছি, এটা যে কেউ বুঝতে পারবে আসলে যে আপনারা চিকিৎসকরা, জনস্বাস্থ্য কর্মীরা এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতা সবাই একসাথে একটা পরিস্থিতি সামাল দিচ্ছেন। কিন্তু এটাও তো একটা বড় প্রশ্ন হতে পারে, যেখানে 9 তারিখে 96% শিশুকে টিকার আওতায় আনা গেছে, আজকে 19 তারিখে দাঁড়িয়ে আমরা বলছি আরো 11 জনের মৃত্যু হয়েছে। মানে টিকাটার গতি কম কাজ করছে বা একটা ব্যাখ্যা কি পেতে পারি? না না না, একটা টিকার তো আপনার অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, মানে এটা যদি আমি সমূলে যাই, কারণ এখানে হলো কি মাঝে গ্যাপ হয়ে গিয়েছিল। এটা হলো 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে সেকেন্ড ডোজের কথা থাকে। আবার অনেকের যাদের অ্যান্টিবডি কম থাকে তাদের আবার পরবর্তীতে আরেকটা ডোজ নেওয়ার একটা পরামর্শ দেওয়া থাকে। তো সেই জায়গায় হচ্ছে আপনার এটা অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য আপনার সময় দিতে হবে, আবার হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার জন্য আপনার একটা টাইম দেওয়া লাগবে। আর যারা অলরেডি সময় সাধারণত লাগে একটু ধারণা দেবেন তাহলে? এটা নরমালি অ্যান্টিবডি তৈরি হইতে আপনার কোনো সময় নরমালি ধারণা করা হয় যে 15 থেকে 20 দিন বা 1 মাসের পরবর্তী সময়ে পুরোপুরি ভাবে অ্যান্টিবডিটা তৈরি হয়। তো এখন আপনার সেই জায়গায় আপনার রোগে এফেক্টেড হইলো, এফেক্টেড হওয়ার পরে আপনার যে এই টাইম পিরিয়ডটা চলতেছে যে এফেক্টেড অলরেডি, তার সাইন সিম্পটম গুলো প্রকাশ পাইতে সময় লাগে, তারপরে দেন তার এই ফলো আপটা করা। তো এটা কিন্তু একটা পেশেন্ট হঠাৎ করে সিভিয়ার হয়ে যায় না, সে কিন্তু ধাপে ধাপে সিভিয়ার হয়। আর যার ভেন্টিলেটর প্রয়োজন হয় তাকে শুধু অক্সিজেন সাপোর্ট দিয়ে আপনি ওই জায়গায় তাকে আপনি হেল্প করতে পারবেন না, যেখানে ভেন্টিলেটর ইন্ডিকেটেড তার মাস্ট ভেন্টিলেটরের সাপোর্ট দেওয়া লাগবে। তো এখানে আমাদের নিজেদের, আমরা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না যে যতগুলা রোগী তাদের জন্য আমরা ভেন্টিলেটর ব্যবস্থা করা এখনই সম্ভব। তবে আশার বাণী হচ্ছে প্রত্যেকটা জায়গায় আন্তরিকতার সাথে আমরা নিজেরাও যখন ইন্টার্নিতে ছিলাম, আমরা তো এমবিবিএস যখন করেছি, সবচেয়ে বেশি এই শিশু ওয়ার্ডে সবাইকে ভালো মতো শিখাইতো যে ইন্টার্নি করার সময় আমাদের মনে হয় এই পুরা যে 8 ঘন্টা ডিউটি থাকতো, যে ধরেন আপনি একটা টাইমে 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি কাজ করা লাগতো এই পেডি ওয়ার্ডে, শিশু ওয়ার্ডে। কারণ আমি দেখি নাই এমন একজন মানুষ বা এমন একজন ডাক্তার আছে সে পেডি ওয়ার্ডে ফাঁকি দিতে, এটা কখনো হয় নাই। অন্য ওয়ার্ডে দেখা গেল ঢিলে ঢালা ভাবে সে ডিউটি করলেও, কিন্তু পেডি ওয়ার্ডটা বাচ্চাদের ক্ষেত্রে কেউ কখনো আপোষ করে না, বা কোনোদিন একটা আমার মনে হয় না কোনো জায়গায় গাফিলতি আছে, অবহেলা আছে, প্রত্যেকটা ডাক্তার আন্তরিক ভাবে দেখতেছে, ও ছাড়া বাংলাদেশি। স্বাভাবিক, আসলে শিশুদের জায়গায় একটা সংবেদনশীল অবস্থা, চিকিৎসকরা আসলে সেই দিকে সবচেয়ে বেশি মনোযোগী থাকবে, সেটাই স্বাভাবিক। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানার চেষ্টা করব, তার আগে আমি একটু ডাক্তার খন্দকার মুবাশশির আহমেদ আপনার কাছে একটু ব্যাখ্যাটা জানার চেষ্টা করি। আমাদের সহকর্মী মেহেদী হাসানের প্রতিবেদন আমরা দেখছিলাম, সেখানে তিনি একজন চিকিৎসকের ইন্টারভিউ নিয়েছিলেন। চিকিৎসক বলছিলেন হাম থেকে সেরে ওঠার পরও নতুন নতুন উপসর্গে কাবু হচ্ছে শিশুরা, নিউমোনিয়ার কথা বলছিলেন, আরও কিছু জটিলতার কথা বলছিলেন। কিছু পরামর্শ আপনার কাছে জানতে চাই যে আসলে হাম থেকে যেই শিশু রিকভার করলো, বাবা মার করণীয়টা কি তারপর? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তার আগে একটু ওই ভাইয়ের অংশ থেকে একটুখানি বলতে চাই। একটা তো উনি বললেন যে অ্যান্টিবডি ডেভেলপ করতে আপনার একটু টাইম লাগবে, ওই সময় আর আরেকটা বিষয় হলো যে আপনার সিঙ্গেল ভ্যাকসিন বা ডাবল ভ্যাকসিন যাদের দেওয়া আছে তারাও কিন্তু হামে আক্রান্ত হতে পারে, তাদেরও কিন্তু র্যাশ, ফিভার, র্যাশ আসতে পারে। কিন্তু পার্থক্যটা কি? ভ্যাকসিনেটেড চাইল্ডে আপনার কমপ্লিকেশন হবে না, বা রেট অফ কমপ্লিকেশন খুবই কম। এখানে হচ্ছে ডিফারেন্স। যেমন আপনার টিবির ভ্যাকসিন দেওয়া থাকলে টিবি হবে না তা না, কিন্তু টিবি রিলেটেড যে কমপ্লিকেশন সেটা হবে না, বিষয়গুলো এরকম। আর আপনার হলো যে এখন আপনার ভবিষ্যৎ করণীয় কি হামে আক্রান্ত হলে, যেটা হলো যে
একটা হলো প্রাথমিক নির্দেশনা, একটু আগে ওই প্রতিবেদনেও বলা ছিল, একজন ডক্টর মনে হয় বলেছেন যে জ্বর বা রেশ আসলে বা হাম সন্দেহ হলেই আমাদের প্রথম কাজ হচ্ছে ভিটামিন এ দিয়ে দেওয়া। আচ্ছা। এবং কারণ কি ভিটামিন এ যাদের ঘাটতি থাকে তাদের হামের কমপ্লিকেশন বেশি হয়, এবং মিজেলস ভাইরাস মানে হাম ভাইরাস নিজেও আপনার ভিটামিন এ, বডিতে ভিটামিন এটাকে কমিয়ে দেয়। তো আমাদের যখনই সন্দেহ হবে, এটা বয়স ভিত্তিক 6 মাসের জন্য একটা 50,000, 6 মাস থেকে 1 বছরের জন্য 1 লাখ, এবং 1 বছরের উপরে 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিটের যে ডোজ আছে, এটা আসলে সবাই জানে, এই ডোজটা নিয়ে ফেলতে হবে। আর পাশাপাশি আওয়াল ভাই যেটা বললেন যে আমাদের যে ভেন্টিলেটর সাপোর্ট, এগুলোও দরকার। আর পরবর্তী যেটা লং টার্ম কমপ্লিকেশন যেটা হবে, একটা হলো অপুষ্টি, এবং অলরেডি এটা নিয়ে আমাদের মিটিং এ আলোচনা হয়েছে, এবং আমরা অলরেডি উই আর রেডি। আমরা আমাদের সেম কর্নারকে, সেম মানে হচ্ছে সিভিয়ার একুট ম্যালনিউট্রিশন, মানে ম্যালনিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি, ওই কর্নার নিয়ে আমরা অলরেডি রেডি। আমরা মানে অপুষ্টি রোগী আমাদের আসতে পারে, এবং সেজন্য আমরা তৈরি আছি। আরো একটা দীর্ঘমেয়াদী অনেক বছর পরে হতে পারে ভাইরাসটা ব্রেইনে ডরমেন্ট অবস্থায় থাকে, সেখান থেকে ভাইরাসটা আবার রেপ্লিকেট করে একটা মানে রেয়ার একটা কমপ্লিকেশন যেটাকে বলে এসএসপিই, জি। সাব একুইট স্ক্লেরোসিং পেন এনকেফালাইটিস। এটা আসলে খুবই খারাপ একটা, রেয়ার কিন্তু খুবই খারাপ, এবং এখানে আসলে ট্রিটমেন্ট নাই বললেই চলে। এই জন্য আসলে ভ্যাকসিন দিয়ে ফেলাটা খুবই জরুরি। ভ্যাকসিন দিয়ে ফেললে অন্তত এসএসপি আমার হবে না, নিউমোনিয়ার সংখ্যা আমার কমে যাবে। আর রাইট নাও যে বাচ্চাগুলি ছুটি হচ্ছে, হাম থেকে রিকভার হচ্ছে, তাদেরকে একটা এক্সট্রা মিল দিতে হবে, মানে অপুষ্টিটাকে ঠেকানোর জন্য। যত ধরনের সাপ্লিমেন্ট আমরা অপুষ্টির বাচ্চাদের দেই, সবগুলি সাপ্লিমেন্ট তাকে প্রোভাইড করতে হবে, এবং একটা এক্সট্রা মিল তাকে দিতে হবে, পুষ্টিকর খাবার, এবং তাকে পুষ্টির সম্বন্ধে একটা সম্যক ধারণা দিতে হবে। ধন্যবাদ। চমৎকার। আমি একটু ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল আপনার কাছ থেকে কয়েকটা পরামর্শ নেব সংক্ষেপে। প্রথম বিষয় হচ্ছে, এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেটা হচ্ছে যে বাবা মারা জায়গা না পেয়ে সন্তানকে বুকে রাখছেন এবং ওইভাবে বসে আছেন পরবর্তী ট্রিটমেন্টের জন্য, বাস্তবতা যেটা ঘটছে আর কি। কিন্তু আমরা জানি এটা যেহেতু উচ্চ ঝুঁকি, সেটা ব্যাপারে তো নিশ্চয়ই একটা ব্যবস্থাপনা থাকা উচিত। কিভাবে সেটা করা যেতে পারে, এবং এই মাসটা শেষ হলে হয়তো ডেঙ্গুর মৌসুম শুরু হয়ে যেতে পারে, সেটা আরো নতুন মাথা ব্যথা হতে পারে। এখন থেকে আসলে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? জি। ধন্যবাদ আপনাকে। আমাদের সকলেরই সহযোগিতা প্রয়োজন, কারণ আপনি ধরেন এই কোভিড এর সময় মহামারীটা আমরা যেভাবে সকলের সহযোগিতায় মোকাবেলা করা গেছে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমাদের কিন্তু মৃত্যু হার বেশ কম ছিল কোভিড এর সময় ডাক্তারদের সহযোগিতা, এবং প্রথম কোভিডে ডাক্তারই মারা যায়। তো এখন বিষয়টা হচ্ছে, এখনকার যে বর্তমান সময়ে যে সিচুয়েশনটা, এটা সামনের দিনগুলোতে আমাদের প্রথমে হলো সচেতনতা অবশ্যই জরুরি। কারণ মিজেলসটা কিভাবে ছড়ায়, আপনি হচ্ছে কি খুব দ্রুত, কারণ এটা হাইলি কন্টাজিয়াস, কারণ কি আপনার কাশি থেকে কেউ একজন কাশি দিল, তো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যে এক বাচ্চা থেকে আরেক বাচ্চায়, আবার যারা কিন্তু বেশি বয়স্ক তাদেরও কিন্তু মিজেলস হওয়ার একটা চান্স থাকে, যারা অপুষ্ট তাদের চান্স থাকে। তো সেই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে যে কাশি আছে কোনো বাচ্চার, তো যার ফ্যামিলি, যার বাবা মা, তার চেষ্টা করা লাগবে তার স্কুল থেকে ছুটি নেওয়ার, যে হ্যাঁ এই সময় আমি আমার বাচ্চাকে স্কুলে পাঠাবো না। তাহলে কি হবে, আরো 10টা বাচ্চা সেফ থাকলো। তো আমাদের উচিত যে আমাদের এই জায়গাগুলোতে বাচ্চাদেরকে ফোর্স না করে, যে বাচ্চাদেরকে দেখা গেল স্কুলে জোর করে না পাঠিয়ে, যে কাশি হইলেও জোর করে অ্যাটেন্ডেন্টের বিষয়। আমার মনে হয় এখানে টিচার যারা আছে তাদেরও আন্তরিকতার দরকার। আবার বাচ্চাদের খেলাধুলা, যারা একটু কাশি, ওকে বুঝিয়ে, বাচ্চারা বুঝতে চাবে না কিন্তু তাকে বুঝিয়ে যে বাবা আমি তোমার অন্তত যে আমি ছাদে নিয়ে যাচ্ছি। 1 মিনিট আছে, আপনি ডেঙ্গুর প্রসঙ্গে একটু সংক্ষেপে বলে দিন। জি। ডেঙ্গু হচ্ছে কি আরো বেশি, আমরা চাই না যে আরো কোনো নতুন ভাইরাস দিয়ে এফেক্ট হইতে। সেক্ষেত্রে গত বছর যেগুলা রয়ে গেছিল, যে ডিম পেড়ে রাখছিল এডিস মশা, সেই জায়গা থেকে এগুলো আবার নতুন করে বংশবৃদ্ধি করতে পারে এই বছর। তো আমাদের প্রত্যেকের কোনো জায়গায় পানি টবে স্বচ্ছ পানি দেখলে সেগুলো সয় রাখতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় বাইরের কান্ট্রিতে বাচ্চাদেরকে সবচেয়ে বেশি আদর করে রাখে। তো আমাদের প্রত্যেকের এই জায়গাটায় সচেতনতা খুব জরুরি। কোনো জায়গায় পানি জমা থাকলে স্বচ্ছ পানি সেই জায়গা থেকে এগুলো সরাই ফেলতে হবে, কারণ যে মানে এই হাসপাতালের দিক থেকে করণীয় কি, এটা আবাসিক যারা আছেন তারা করবেন? হ্যাঁ, আবাসিক যারা, আর হাসপাতালের দিক থেকে করণীয় হচ্ছে প্রত্যেকটা জ্বরেই টেস্ট গুলা
চেষ্টা করতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে এই টেস্টগুলো যদি ফ্রি করানো যায়, আপনার ডেঙ্গু NS1 অ্যান্টিজেন যদি প্রথমে হয়, পরবর্তীতে অ্যান্টিবডি, এগুলা যতটুকু ফ্রি করানো যাবে, সহজলভ্য করানো যাবে, তত বেশি উপকার হবে। মিজলসের ক্ষেত্রে যেভাবে সামাল দেওয়া গেছে, আমরা আশা করব ডেঙ্গুতেও এরকম তারেক রহমানের সরকার সবসময় জনবান্ধব সরকার, তো আশা করি তারা চেষ্টা করবে পরবর্তীতে ডেঙ্গুর সিজনটাও সহজলভ্য উপায়ে সাধারণকে কেউ জ্বরে আক্রান্ত হইলে তার টেস্টটা যাতে কম খরচে পারলে সরকারিভাবে ফ্রিও যদি করানো যায়, তাতে জনগণের উপকার হবে এবং এইটাতে অনেক বেশি ইফেক্টিভ হবে, কারণ আর্লি ডায়াগনোসিস হলে রোগটা নির্ণয় করা সহজ এবং ট্রিটমেন্টটা দেওয়া সহজ। এটা খুব সময় উপযোগী হবে, এটাই আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। চমৎকার, মানে আপনার লাস্টের যে পরামর্শটা দিলেন এটা আসলে সবারই প্রত্যাশা থাকবে, কারণ টেস্ট যদি ফ্রি করা যেতে পারে তাহলে হয়তো সবাই আসলে অন্তত জানতে পারবে তিনি আসলে এই রোগে আক্রান্ত হয়েছেন কিনা। কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার খন্দকার মোবাশ্বের আহমেদ। এবং এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন ৭১-এর সাথে।